মনির ভাই কিছু বললেন না। আচ্ছা, আর শুনবো না, দরকার নাই। এক কাজ করি, আমরা পিএইচপিতে চলে যাই আজকে। মুর্শিদ আপু হয়তো কিছুটা পিএইচপি জানে, কিছুটা বুঝবে। আগে থেকে কিছু ক্লাস ক্লাস ওনার করা ছিল। আর মুক্তার ভাইও হয়তো কিছুটা বুঝবে, বাদ বাকি সবাই বুঝবে। আমি যে ঠিক আছে, আমি ট্রাই করি। পিএইচপি, আচ্ছা, পিএইচপি কি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? এর ইতিহাস ঘাঁটতে গেলে অনেক কিছু বলতে হবে। এটা প্রথমে পার্সোনাল হোম পেজ ছিল পিএইচপি, তারপরে এটা খুবই সিম্পলেস্ট ওয়েতে তৈরি করা। হাবিজাবি অনেক ধরনের কথাবার্তা আছে, আমরা জানি। আমরা এগুলা দেখলে দেখ মানে দেখলে দেখে নিব, যার যার প্রয়োজন পড়বে দেখে নিব। তো পিএইচপি মূলত আসলে কিসের থেকে আসছে? সি রিলেটেড, সির অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে এটা, সি এবং পার্ল। সত্যি কথা যেটা, এটা একটা ভালো ব্যাপার। এবং পিএইচপির যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি আমরা, সেটাতে জাভা জাভা লাইক সিনট্যাক্স করা। তার মানে পিএইচপিটা আসলে ধার কর্য করেই পিএইচপি তৈরি করা। এখন সে তৈরি করা ছিলই হচ্ছে খুবই সহজে, যাতে আমাদের ডেভেলপারদের কষ্টটা কম হয়। ডেভেলপাররা খুব ভালোভাবে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের জন্য একটা স্ট্যাটিক বা ডাইনামিক পেজ তৈরি করতে পারে, বা ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করতে পারে। এই উদ্দেশ্য নিয়েই করা ছিল। প্রথমে পার্সোনাল হোম পেজ নাম শুনেই বোঝা যায় যে এটা একটা পার্সোনালি ইউজ করার জন্য কোনো একটা কিছু করছিলেন। কে করছিলেন দেখে নিয়েন, কোনো সমস্যা নেই এগুলা নিয়ে। আচ্ছা, এগুলা বলবো না, আমি সরাসরি কাজে চলে যাই। কিছু কাজের কথা আছে, আপনারা দেখে নিলে এগুলা দেখে নিয়েন। এগুলা নিয়ে বলেন। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে, আপনি অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য ধরেন আমরা যেটা করব, আমরা পিএইচপির যত কাজ করব, এখানে যত প্রজেক্ট তৈরি করব, সমস্ত কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়েই করব। আমরা কখনো প্রসিডিউরালে থাকবো না। এখন শুনতে চাচ্ছেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ধরেন এটা একটা সহজভাবে বলতে গেলে এটা গোছানো একটা কোড। কীরকম? যে আপনি ধরেন একটা প্রোডাক্ট মডিউলের কাজ করলেন, সেই প্রোডাক্টের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, ক্লাস ক্লাস ক্রিয়েট করবেন, সেখান থেকে আপনি প্রোডাক্টের যত মেথড আছে, প্রপার্টি আছে, সেগুলোকে অ্যাক্সেস করবেন। কথাগুলো এখন কমপ্লিটলি মাথার উপর দিয়ে যাবে ভাই, এত কষ্ট করে বোঝার দরকার নেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে খুব সাজানো গোছানো, যে আপনার প্রোডাক্ট মডিউল বা মেম্বার মডিউল বা কাস্টমার মডিউল বলেন, বা পোস্ট মডিউল, আর্টিকেল মডিউল, পেজ মডিউল, সমস্ত কিছু আলাদা আলাদা মডিউল করে করা, যেখানে আপনি ওই কোডগুলা সাজানো আছে একটা ক্লাসের মাধ্যমে। ক্লাসকে অবজেক্টের ব্লুপ্রিন্ট বলা হয়। কেন বলা হয়, কী জন্য বলা হয়, এটার একটা ব্যাখ্যার জন্য আমাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা ক্লাস লাগবে। তা আমরা এখনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যাব না, যাব অবশ্যই, এবং আমাদের প্রজেক্টগুলো সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে হবে। কিন্তু একটু ওয়েট করতে হবে ভাই, যেহেতু বেসিক দিয়ে শুরু করতেছি। আমার মনে হয় বাদ বাকি সবাই হঠাৎ করে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে আসলে একটু বুঝতে সমস্যা হবে। তারপরেও যদি আপনাদের সবার চিন্তা থাকে যে না এখনই বুঝবো, এটা বুঝতে পারি, আমি তাহলে ওই দিকে চলে যাব। জি ভাই, এটা তো আমি জানি না। থ্যাংক ইউ ভাই। হুম হুম না, এখন না ভাই, এখন প্লিজ। আমরা পিএইচপি এবং আমাদের কোর্সে যেটা ধরেন, এই কোশ্চেনগুলো আমরা যখন ওয়ার্ডপ্রেসের ইসে থাকি, সেটা একটা ফ্রি ক্লাস।
ওই ক্লাসের মধ্যে গিয়ে আমরা আমাদের মতো করে আলোচনা করতে পারবো, ইভেন আমরা পরে ক্লাসের শেষে গিয়ে আলোচনা করতে পারবো এটা নিয়ে। এটা IBCS এর ডেডিকেটেড আওয়ার। এটার জন্য আমরা দেখব হচ্ছে পিডিও দেখে নিলে, যেখানে আপনি 12টা ডাটাবেস দিয়ে কাজ করতে পারেন, PHP ডাটা অবজেক্ট দিয়ে কাজ করব। টেনশন নেই, আস্তে আস্তে শিখবো, তবে ওরাকল ডেফিনেটলি শিখবো না। ফায়ার পেজ হয়তো শিখতে পারি, রিয়েল টাইম ডাটা পেজ, যদি টাইম পাওয়া যায়, তাছাড়া অন্য কিছুতে যাচ্ছি না। ওকে, PHP, আমি সরাসরি একটা টপিকে চলে যাই। PHPর এরকম অনেক ইতিহাস বলা যাবে, অনেকক্ষণ ধরে গল্প করা যাবে কিভাবে আসছে। আমি সরাসরি চলে যাই, আমরা PHP কেন, কোথায় ইউজ করব, কিভাবে কি করা যায়। আপনি মিড লেভেল সফটওয়্যার তৈরি করতে পারবেন, আপনি বড় লেভেলের সফটওয়্যার তৈরি করতে পারবেন, ইভেন ফেসবুকের মতো কোম্পানিও PHP ইউজ করে। তার মানে আপনি কত বড় সফটওয়্যার তৈরি করতে পারবেন সেটা আপনি এখন বুঝে গেছেন। বা আমার কোম্পানি, যেটার নাম গন্ধ এখন নাই, সেই কোম্পানির ওয়েবসাইটেও আমি PHP দিয়ে তৈরি করতে পারি, যেটা ছোট। তার মানে ছোট থেকে বড় পর্যন্ত আপনার ইচ্ছা, আপনি যে কোনোভাবে স্কেলিং করতে পারেন আপনার সফটওয়্যার রেডি করার জন্য। এটা গেল। এটাতে CMS করা যায়, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ওয়ার্ডপ্রেস দেখেন CMS, Laravel PHP, কোডিং-ইটার PHP, আবার কেক PHP আছে, অনেক কিছু আছে এরকম। এগুলা আমরা আস্তে ধীরে যতটুকু পারি শিখে রাখবো। Laravel শেখানোর চেষ্টায় আসি, যদি পারি শেখাই দিব, সময় পাই। আচ্ছা, পরের কথা হচ্ছে PHP কি? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সার্ভার কি? সার্ভার হচ্ছে, দেখেন, আপনি যতগুলা ফাইল এখানে রেডি করলেন, আমরা যতগুলা ফাইল এখানে রেডি করলাম, এটা HTML ফাইল। এটার জন্য এটাকে আমি ডেস্কটপের থেকে, এই যে ডেস্কটপ ফোল্ডারের থেকেই আমি রান করে ফেলতে পারি ইজিলি। জাস্ট ডাবল ক্লিক করলে ও ব্রাউজারে রান করে বসে। কিন্তু এটা যদি কোনোভাবে HTML না হয়, .php এক্সটেনশনের হতো, তাহলে এটাকে ডাবল ক্লিক করি বা রান করার জন্য ডাবল ক্লিক করলে এটা সরাসরি নোটপ্যাডে এরকম করে ওপেন হয়ে যেত। কারণ হচ্ছে এই PHP কোড রান করার জন্য আমাদের একটা সার্ভার দরকার। সার্ভার যেখানে আসলে ফাইল বা ডাটাবেজ আমরা রেখে দিব, হোস্ট করব, যেখানে আমার ফাইল বা ডাটাবেসগুলো হোস্ট করব। তো এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের জন্য হোস্ট করব, এবং সেই ধরনের সার্ভার আমার প্রয়োজন যেখানে PHP ইনস্টল করা আছে। সার্ভার তো অনেক আছে, টমক্যাট সার্ভার থাকতে পারে জাভার জন্য। সেখানে যদি PHP ইনস্টল করা না থাকে, তাহলে আমি PHP নিয়ে কাজ করতে পারবো না। তার মানে রিকোয়ারমেন্ট হচ্ছে আমার সার্ভার যেখানে আমি PHP কোড রাখতে চাই, সেখানে যেন PHP ইনস্টল করা থাকে, তাহলেই আসলে ওই সার্ভারে আমি কাজ করতে পারবো PHP নিয়ে। তো এরকম করে অনেক সফটওয়্যার, ওপেন সোর্স অনেক সফটওয়্যার আছে। জ্যাম্পের কথা শুনছো তোমরা ল্যাম্পের কথা শুনছো, তোমরা ওয়াম্পের কথা শুনছো। জ্যাম্প হচ্ছে X অপারেটিং সিস্টেম, ক্রস প্ল্যাটফর্মের জন্য, মানে যে কোনো ধরনের প্ল্যাটফর্মের জন্য হতে পারে। X মানে যে X এর জায়গাতে তুমি যে কোনোটা বসায় না, ধরো অ্যাপেল বসাও, লিনাক্স বসাও, মানে উবুন্টু বসাও, তুমি উইন্ডোজ বসাও, একই ব্যাপার। তো জ্যাম্প নিয়ে আমরা কাজ করবো এখানে। ওয়াম্প নিয়ে অনেকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার কোনো অবজেকশন নেই। তোমরা যদি ওয়াম্প নিয়ে কাজ করো সেটাও ভালো, সেটা উইন্ডোজের জন্য একই প্রসিডিউরে কাজ হয়। ওয়াম্পে www ফোল্ডার থাকে, আর এখানে আমার htdoc ফোল্ডার থাকে। এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া সবই একই ধরনের। এটা ইনস্টল দিলে আমরা কি পাই? জ্যাম্পের তোমাদের হয়তো কোনো গিয়ে, কোনো ইন্টারভিউ বোর্ডে গিয়ে বা কোনো সফটওয়্যার ফার্মে গিয়ে যদি কথাবার্তা হয়, জ্যাম্প নিয়ে হয়তো তোমাদেরকে বলতে পারে জ্যাম্পের কি না বলে, কি যদি নাও বলে, তাও অন্তত জিজ্ঞেস করবে হচ্ছে জ্যাম্পের পুরো এটার কি বলে, অ্যাব্রিভিয়েশন। এটা হচ্ছে তোমার, তোমরা সরাসরি X এ কি বললাম, X অপারেটিং সিস্টেম, যে কোনো অপারেটিং সিস্টেম হতে পারে। তারপরে হচ্ছে XA, এতে হচ্ছে অ্যাপাচি, M এ হচ্ছে MySQL, PHP, আর একটা পার্লও হচ্ছে একটা, নাম কি
এ দেখো জ্যাম্প, এক্স এ হচ্ছে অপারেটিং সিস্টেম, এ তে হচ্ছে অ্যাপাচি, এম মাইস্কুয়েল, পি তে পিএইচপি, এটা পড়ে। তো এটার আমরা এইচটি ফোল্ডারের মধ্যে আমরা পিএইচপির যত কোড আছে এখানে রাখবো। এটার মানে কি আমরা এইচটিএমএল কোড ডেস্কটপে রেখে দিব? না, আমরা এখন এইচটিএমএল কোডও আসলে এইখানেই রাখবো, এই একই জায়গাতে রেখে কাজ করব। এরপরে আসি হচ্ছে পিএইচপি, আমরা পিএইচপি কোড লিখবো কিভাবে। সেখানে একটা টপিকের নাম দিতে পারি আমরা সিনট্যাক্স, পিএইচপি সিনট্যাক্স, মানে তার ভাষাগুলোকে লিখবো কিভাবে। এটা কি কেটে দাও ভাই, কেটে দাও, কেটে দাও। এটা হচ্ছে ক্র্যাকড ভার্সন না, যার জন্য এরকম করা। ওকে, এখন কথা হচ্ছে আমরা পিএইচপি লেখার চেষ্টা করব। তো আমরা পিএইচপির একটা ফোল্ডার এখানে করব। ফোল্ডারটা করতে পারি হচ্ছে আজকে ডেট দিয়ে পিএইচপি 100। ও এতক্ষণ কি স্ক্রিন শেয়ার দেওয়া হচ্ছে না? বাহ, কেউ বলে না। ওকে, সরাসরি পিএইচপি কোডে এতক্ষণ যা বলা হয়েছে কে জানে, কি 11 মিনিটে কিচ্ছু কেউ বুঝছে কিনা। কি স্ক্রিন দেখা যায় না? না, শেয়ার দিয়ে নাই, তা আমারটা দেখা যাইতে পারে, আপনারা হয়তো দেখতে পারেন না। ওকে, আমরা শুরু করব। শুরুটা পিএইচপির যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। আজকে টেস্ট ফোল্ডার আছে, টেস্ট ফোল্ডারের মধ্যেই কাজ করা শুরু করি। প্রথম কথা হচ্ছে আমি পিএইচপি দিয়ে ফাইল ক্রিয়েট করলে অবশ্যই আমাকে ডট এক্সটেনশনটা হতে হবে হচ্ছে পিএইচপি। এখন ওই যে তোমাদেরকে বলে রাখছিলাম যে ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি যদি তুমি লিখো, মানে হচ্ছে এটা লিখলাম, লেখা পর এই ফাইলটাকে রান করার জন্য আমাকে গিয়ে লিখতে হবে এইখানে লোকাল হোস্ট দিয়ে লোকাল হোস্ট টেস্ট, যে নামে ফোল্ডারটা ছিল, সরাসরি রান করে বসছে। বুঝি নাই আমরা এখনো সরাসরি রান, আমরা একটা প্রবলেম ক্রিয়েট করি, তার মানে সবারই আসলে জ্যাম্প ইনস্টল থাকতে হবে। আমরা একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলি, যেটা দিয়ে দেখি কিছু হয় কিনা। কন্ট্রোল প্যানেল, জ্যাম্পের কন্ট্রোল, এখানে যাই, এটাতে এখানে আছেই, ভাই আছেন, রাইট। আসবেন না মনে হচ্ছে, এবার আসবেন। এখানে যাই, গিয়ে আমি স্টপ করে দিই, এই সার্ভার রান করা আছে, স্টপ করে দিই। এটা দেখি স্টপ করে কিনা, করছে স্টপ। এখন এটা করে নাই, দেখি রান করি। দেখো, যদি জ্যাম্প ইনস্টল করার পর তোমরা এই দুইটাকে রান না করো, বিশেষ করে অ্যাপাচি এবং মাইস্কুয়েল, এই দুইটাই দরকার, আর কোনো কিছু দরকার নেই, এই দুটাকে রান না করো, সেক্ষেত্রে তোমার পিএইচপি কোড তুমি রান করতে পারবে না তোমার সার্ভারের মধ্যে। তার মানে আমাদের শর্তর মধ্যে আর একটা শর্ত হচ্ছে, পিএইচপি টেস্টিংয়ের জন্য আমাদেরকে এরকম যদি কোনো স্ক্রিন আসে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই দুটাকে স্টার্ট করে নিতে হবে। বলতে পারো যে এখানে টিক চিহ্নটা কেমনে আসছে, তুমি যদি এখানে ক্লিক করো আসবে, ইয়েস দিলে ওইখানে কাজ করবে, এটা ঠিকঠাক মতোই কাজ করবে। এবার দেখো রান করি, এটা রান হয়ে গেছে। আমাদের আসলে পিএইচপি কোডের মধ্যে দেখি টেস্ট, আমরা বেশ কিছু জিনিস দেখে নিব আজকে।
index.php। তোমরা যদি কোনো কিছু লিখো, ASDF কিছু একটা লিখলাম, এখন দেখো সরাসরি এখানে ASDF লেখাটা আসছে। তার মানে আমার সার্ভারে আমি যা লিখছি, সার্ভারে PHP ফাইলে যা লিখছি সেটা এখানে দেখাচ্ছে। চমৎকার, সুন্দর ব্যাপার। এটা আসলে সরাসরি HTML আকারেই দেখাচ্ছে, কারণ PHP যদি শুরু করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এরকম করে লিখতে হবে PHP। এরপরে আমরা PHP কোড লেখা শুরু করব। তো ব্যাপার হচ্ছে যে আসলে কি এইভাবে করে লিখলে কাজ হবে, নাকি এভাবে করে না লিখে আমি এভাবেও লিখতে পারি? এভাবেও লিখতে পারি। তো আমরা দেখে নিই PHP সিনট্যাক্সটা আসলে মূলত 4 ভাবে সাজানো যেত। আমরা এখনো এটাকে তোমরা 2-3 ভাবে করতে পারো। চলো দেখি একটা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড PHP, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্যাগ। এই স্ট্যান্ডার্ড ট্যাগটা PHP জীবদ্দশায়, PHP যতদিন থাকবে ততদিন এই স্ট্যান্ডার্ড ট্যাগটা থেকে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা PHP থেকেই বলে দেওয়া যে না, এটা নিয়ে কোনো সন্দেহ করার দরকার নেই। আর একটা হচ্ছে শর্ট ট্যাগ। শর্ট ট্যাগ হচ্ছে এরকম। যদি এই ট্যাগটাকে কাজ করাইতে হয় সেক্ষেত্রে আমাদেরকে শর্ট ওপেন ট্যাগস নামে কোনো একটা কিছু আছে, কোনো একটা, আচ্ছা দাঁড়াও তো একটু ওয়েট করো ভাই। ওকে, কোথায় ছিলাম জানি? PHP ট্যাগ। এটা হচ্ছে শর্ট ট্যাগ। এটার জন্য আমরা PHP INI ফাইলে গিয়ে লিখে দিতে পারি হচ্ছে এরকম করে যে কোন একটা সেটিংস শর্ট ওপেন ট্যাগ, এটা এই কনফিগারেশনটা সেট করে দিতে পারি শর্ট ওপেন ট্যাগ। তখন আসলে এই শর্ট ট্যাগটা কাজ করবে। একটা ছিল যেটা ডেপ্রিকেটেড, এটাকে আমরা বলতে পারি এরকম। তোমরা যারা ASP.NET এর কোডিং করছো তারা হয়তো জানো এটা ASP.NET এর ট্যাগ, এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, এটা নাই। আর একটা ছিল হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ল্যাং এরকমেরই ছিল বোধহয়, বা ল্যাঙ্গুয়েজ PHP। আর এটা তোমরা অলরেডি দেখে নিছো যে এটা স্ক্রিপ্ট ট্যাগ, যেটাতে আমরা জাভাস্ক্রিপ্ট লিখি সাধারণত, এটা বাদ দিয়ে। তো সেটাও আসলে বাতিল করে দিছে PHP। আছে এখন, এত কিছু শেখার দরকার নেই। আমরা সব সময় PHP এই স্ট্যান্ডার্ড ট্যাগ নিয়ে কাজ করব, কারণ শর্ট ট্যাগ ইউজ করব না। ওখানে একটা এক্সট্রা সেটিংস আছে, যে সেটিংসটা আমাদেরকে PHP INI ফাইলে করে নিতে হবে। আর একটা হচ্ছে ইকো ট্যাগ, যেটা আমরা হামেশা ইউজ করব, সেটা হচ্ছে ইকুয়াল টু এরকম ইকো ট্যাগ আর শর্ট ট্যাগ কিন্তু এক ধরনের ট্যাগ না। ওকে, এটা ছিল ছোট্ট একটু PHP ট্যাগ নিয়ে কথা বলা। PHP টপিক হচ্ছে টাইপসের থেকে শুরু হবে, মানে PHP ডেটা টাইপ কোনটা কি এরকম করে টাইপসের থেকে শুরু হবে। তারপরে PHP-তে আরেকটা আছে। PHP-র সব থেকে বড় সুবিধাটা হচ্ছে PHP-তে তুমি HTML স্কেপ করে করে লিখতে পারো, HTML স্কেপিং করতে পারো। কি রকম করে? ধরো তুমি এইখানে লিখছো হচ্ছে h1 নামে একটা ট্যাগ, লিখে লিখছো দিস ইজ এ হেডিং, এটা h1 কে তুমি শেষ করে দিছো। হ্যাঁ, শেষ করে দিছো। এটা হচ্ছে h1 ট্যাগ। আর একটা ট্যাগ তুমি এখানে লিখতে পারো h3, এখানে লিখতে পারো থার্ড, টাইটেল লিখলাম। এর মাঝখানে আমরা ইচ্ছা করলে PHP কোড দিয়ে দিতে পারি। তার মানে এখানে দিতে পারি PHP, এখানে দিতে পারি, স্কেপ করে করে এখানেও দিতে পারি।
দেখো এখানে HTML আছে মাঝখানে, তুমি এখানে PHP, আবার এখানে HTML দিছো, এখানে PHP, প্রয়োজনের শেষে HTML যাবে অনেক। সুবিধাটা হচ্ছে পিএইচপি কি করে, এইটুকু পিএইচপির কোড বাদে অ্যাজ ইট ইজ যা কিছু পায় সব কিছু অ্যাজ ইট ইজ রেখে দেয়, ওটাতে কোনো চেঞ্জেস আসে না। যেমন H1 এটা এর মতো করেই রেখে দিবে, ওর এখানে যে কোডের এক্সিকিউট করা প্রয়োজন ও সেটা করবে, বাদ বাকিটা অ্যাজ ইট ইজ রেখে দিবে, এবং আমরা স্কিপ করে করে কাজ করতে পারি দেখে এটা HTML স্কেপিং বলে পিএইচপিতে। পিএইচপিতে কেউ যদি জিজ্ঞেস করে HTML স্কেপিং কি, তাহলে তোমরা সরাসরি বলতে পারবে যে ভাই এই পিএইচপির মধ্যে HTML বা HTML এর মধ্যে পিএইচপি আমরা কোড এমবেড করে লিখতে পারি, এবং সেটা অবশ্যই .php এক্সটেনশনের ফাইল হতে হবে, কারণ তা না হলে পিএইচপি সাপোর্ট করবে না। এটাকে ইনস্ট্রাকশন সেপারেশন বলে একটা কথা আছে পিএইচপিতে, তোমরা যদি সেটাতেও যাও, সেটাও হচ্ছে কীরকম সেপারেশন করতে গেলে, ধরো তুমি এখানে সাম ভ্যালু বা ইকো ইকো ধরো সজীব দিলাম, এইটা সেপারেশনের কাজ হচ্ছে তুমি টার্মিনেট করবা কোনো স্টেটমেন্টকে টার্মিনেট করবা হচ্ছে সেমিকোলন দিয়ে। তোমরা সিএসএসে দেখছো প্রত্যেকটা লাইনের শেষে আমরা সেমিকোলন ইউজ করি, তো তোমাকে পিএইচপিতেও আসলে স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এটা কি ম্যান্ডেটরি রুল? এখানেও কিছু কনফিউশন কাজ করবে তোমাদের ভবিষ্যতে, আমি দেখাচ্ছি এখনই। আর একটা হচ্ছে এন্ডিং ট্যাগ, এই দুইটা নিয়ে আমার কিছু কথা আছে। কিছু কথা মানে তোমরা একটু খেয়াল করে দেখো যে আমি যদি পিএইচপি ফাইল হয়, পিএইচপি মানে যেখানে HTML কোডটাও আসলে পিএইচপি দিয়েই এক্সিকিউট হবে এরকম সরাসরি, এখানে যদি কোনো HTML না থাকে, এটা যদি পিএইচপি ফাইল হয়, তাহলে তুমি শেষের এন্ডিং ট্যাগটাকে সরাই দিতে পারো, এটা জায়েজ, পিএইচপি এটাকে অ্যালাউ করবে। কিন্তু সেক্ষেত্রে তোমাকে লাস্ট লাইনেও সেমিকোলন ইউজ করতে হবে। যদি এটা বাদ দাও তাহলে পিএইচপি এরর আসবে। এটা বাদ দিয়েও আমরা কাজ করতে পারি যদি আমরা এখানে এন্ডিং ট্যাগটা রেখে দিই। তার মানে হচ্ছে যে তুমি যদি এন্ডিং ট্যাগ রাখো তাহলে লাস্টের লাইনে গিয়ে সেমিকোলন স্কিপ করতে পারবে, আর যদি তুমি এন্ডিং ট্যাগ না রাখো তাহলে সব লাইনেই তোমাকে মোটামুটি স্টেটমেন্ট শেষ হইলেই তোমাকে আসলে সেমিকোলন এবং লাস্ট লাইনে তোমাকে সেমিকোলন ইউজ করতেই হবে। কনফিউশনটা বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে তোমার কনফিউশন? হ্যালো, কেউ নাই নাকি? অবশ্যই করে, এটাই সুবিধা, এই জন্য পিএইচপি ইজি বেশি। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, হুম, HTML তো জাভা, ASP বুঝি নাই ভাই আপনার কথা। আমি যেটা আপনাকে বলে দিতে পারি যেটা, সেটা হচ্ছে জাভাতে আসলে HTML তো না, ওটা বোধহয় XML কাজ করে। আমি জাভা নিয়ে কাজ করিনি, ASP.NET নিয়েও কাজ করিনি, XML কাজ করে যতদূর জানি। তবে ASP.NET-এও CSS কাজ করে, এটাও আমি জানি ভালো করে, CSS কাজ করে। ওকে, এইখানে আমাদের মাহমুদ ভাই কিছু বলতে যাচ্ছিলেন, বলেন। এটা প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আপনি HTML এর মধ্যে ওইটা PHP ইউজ করার থেকে
আপনি এরকম কোনো কিছু করেন, সেটা হচ্ছে আপনার এক্সট্রা ফাংশনালিটি দরকার। আমি এক্সট্রা ফাংশনালিটি এখন শেখানোর কোনো প্রয়োজন নাই। এখন আমরা যেটা করতে পারি, আমরা অ্যাডভান্স লেভেলে যাব হচ্ছে টুকটুক টুকটুক করে। এখন htaccess ফাইল কি সেটা বোঝাইতে হবে। htaccess ফাইলে আমরা পরে আসব। ইভেন আমরা যখন কোড করব, এরকম লিখলাম হচ্ছে index.php, আমরা এখান থেকে .php এক্সটেনশনও উঠাই দিব, তারপরেও আমাদের ফাইলগুলো কাজ করবে। যদিও এখন ফাইলগুলো কাজ করে না, আমরা htaccess দিয়ে এটাকেও কন্ট্রোল করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা না। প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এখন htaccess নিয়ে আমরা বুঝবো না, তবে কন্ট্রোল করা যায়। আবার অনেক সময় আমরা কিছু পিএইচপি ওয়েবসাইটে দেখে থাকি যে শেষে যে .html দেওয়া, আসলে বেসিক্যালি পেছনে পিএইচপি দিয়ে কাজ করে, পুরোটা কোডের মধ্যেই পিএইচপি। এখানেও ব্যাপারগুলো হচ্ছে, যেমন আমরা যখন কোডিগনেটরে কাজ করতাম, তখন কোডিগনেটরে সেট করে দেওয়া যায় যে তুমি তোমার ইউআরএল এর শেষে আসলে কোন ধরনের এক্সটেনশন রাখতে চাচ্ছ, সরাসরিই রাখতে চাচ্ছ, নাকি তার পেছনে পিএইচপি অ্যাড করতে চাচ্ছ, নাকি তুমি তার পেছনে এইচটিএমএল অ্যাড করে দিতে যাচ্ছ। আমরা ইচ্ছা করলেই সেটা করে দিতে পারি। ইভেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও তা করে দিতে পারি যে তোমরা আমাদের ইউআরএলগুলোর শেষে গিয়ে এইচটিএমএল অ্যাড করে দিতে পারো ইজিলি। ওকে, আর কোনো কোশ্চেন? এবার আসি হচ্ছে কোশ্চেন নাই, বোঝা গেছে। এবার আসি হচ্ছে যে কমেন্টের ক্ষেত্রে। কমেন্টটা খুবই জরুরি একটা ব্যাপার। আমি যখনই কোনো কোড লিখব, কোনো ফাংশন লিখব বা কোনো মেথড লিখব, কোনো প্রপার্টি ডিক্লেয়ার করব, সেসব জায়গাতে অবশ্যই যেন আমি কমেন্ট করে রাখি। হয়তোবা আমাদের কাজের ক্ষেত্রে গিয়ে আমি সব সময় কমেন্ট করব না, তোমরা কখনোই ভুলো না কমেন্ট করতে। আসলে কোনো প্রোগ্রামটা কেন লেখা হচ্ছে, কি জন্য লেখা হচ্ছে, এই কমেন্টগুলো তোমরা করে দিও। তা না হলে ভবিষ্যতে তোমার কোডের কোনো স্ট্যান্ডার্ডই থাকবে না। যেমন সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে এটা, ডাবল স্ল্যাশ দিয়ে লিখলে সেটা সিঙ্গেল লাইন কমেন্ট, মানে প্রত্যেক লাইনে এরকম করে কমেন্ট দিয়ে দিতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে তুমি হ্যাশ সাইন দেও, পাউন্ড সাইন দেও, সিঙ্গেল লাইন কমেন্ট দিতে পারো। মাল্টি লাইন কমেন্ট হচ্ছে গেল, খুঁজে পাই না। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এর মধ্যে তুমি যা কিছু লিখো না কেন, মাল্টি লাইন কমেন্ট, এটা মাল্টি লাইন কমেন্ট। তার মানে এই কয়টা জিনিস দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি ইজিলি। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এপিআই ডকুমেন্টেশন, মানে এপিআই কমেন্ট যেটাকে বলি আমরা, সেটা আরো ইজি। আরে কি হচ্ছে আজকে আমার, এটা হচ্ছে এপিআই ডকুমেন্টেশন কমেন্ট। তুমি এখানে @ লিখে দিতে পারো, অথরে কে কাজ করছে, নেম লিখো, বা সজীব, নিজের নামও ভুল লিখতেছে, কি বুঝছে, এরকম করে লিখে দিতে পারো। এটাকে বলি হচ্ছে আমরা এপিআই ডকুমেন্টেশন কমেন্ট। এটাতে কি হয় ভবিষ্যতে আমরা অবশ্যই দেখে নিব। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আসতেছিল মনে হচ্ছে, বলে ফেলি। হ্যাঁ, আচ্ছা বলি, এটা লিখলে কি হয়? এটা লিখলে আমরা অনেক সময়, যেমন ওল্ড ক্যারোসেলে গেছি বা যাই, এখানে যাই, এটা কি ডকুমেন্টেশন ছিল না একটা? অবশ্যই একটা ডকুমেন্ট, হাউ টু ইউজ। এই যে সুন্দর করে একটা ডকুমেন্টেশন দেওয়া আছে না, কিভাবে ইউজ করব। এই ডকুমেন্টেশনটা আসলে এসের থ্রুতে, এই এপিআই এর থ্রুতে করা যায়। পিএইচপি ডকুমেন্টর বলে একটা কথা আছে। আপনি যদি এখানে এরকম করে পিএইচপি এরকম করে এপিআই কমেন্ট দিয়ে লিখেন,
তাহলে আমি নিশ্চিত যে ওই ধরনের ডকুমেন্টেশন তৈরি করতে আপনার বেশি বেগ পেতে হবে না। পিএইচপি ডকুমেন্টার দিয়ে মোটামুটি সে একটা এইচটিএমএল ফাইল রেডি করে দিবে, যেটা অলমোস্ট এরকম দেখা যাবে। সে একটা এইচটিএমএল ফাইল রেডি করে দিবে। আমরা করতাম এই কাজগুলো, যেমন এখানে নেটবিনসটা রান করুক। নেটবিনস এটাতে খুব বেশি সাপোর্ট দেয়, সুন্দর করে সাপোর্ট দেয়। আমি জানি না পিএইচপি ডকুমেন্টারে ভিএস কোড কতটুকু সাপোর্ট দিচ্ছে, এখনো দেখি নাই, তবে এটাতে সাপোর্ট দেয় খুব ভালো করে। এটার প্রবলেম একটাই, যেমন এপিআই কমেন্টে @ দেখেন খেয়াল করে অথরের এখানে আপনি লিখে দিতে পারবেন আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন। সাথে আপনি কোনো কোড লিখতেছেন, এখানে আরেকটা কাজ করতে পারবেন, ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন। ডেসক্রিপশন, প্যারামিটার কি, প্যারামিটার কি কি কাজ করে সব লিখে দিতে পারবেন। এগুলা হচ্ছে এপিআই কমেন্ট। আমি সবাইকে বলি, আমরা যারা নতুন কাজ শিখতেছি বা কাজ শিখছি যারা, সবাইকেই রিকোয়েস্ট করি যে ভাই এই ডকুমেন্টেশনগুলা, এই কমেন্টগুলা করে দেওয়া ভালো। তা না হলে ভবিষ্যতে আপনি আপনার প্রোগ্রামের আরেকজন প্রোগ্রামারের কাছে চমৎকার সুন্দরভাবে বিচ্ছিরিভাবে, যেটা বলি বিচ্ছিরিভাবে বকা খাবেন। কারণ আপনার কোড যদি সে এডিট করতে যেয়ে না বোঝে, তাহলে স্বাভাবিক অর্থেই আপনাকে সে সালাম দিবে না। আপনাকে কিচ্ছু করতে হবে না, এটাই হচ্ছে টুইক। আপনাকে কিচ্ছু করতে হবে না। বলে তাইলে কি করতেটা হবে কি? আপনাকে কিচ্ছু করতে হবে। আপনার যত কষ্ট হচ্ছে আপনি এরকম করে লিখতে থাকবেন। ধরেন কি রকম, আপনি একটা পিএইচপি ফাইল লিখছেন বা একটা ফাংশন, আমি ফাংশনের একটা ফাংশন লিখলাম হচ্ছে এরকম করে। আজকে জাস্ট ফাংশনটা বুঝি। ফাংশন কি, ফাংশনটা নিয়ে কথা বলতেছি। ফাংশন কি বলতে, ফাংশন হচ্ছে গ্রুপ অফ স্টেটমেন্ট একটা কাজের জন্য ইউজ করি। ছোট্ট একটা কাজের জন্য ইউজ করতে পারি, বড় একটা কাজের জন্য ইউজ করতে পারি। কিরকম ধরলাম ফাংশন, ফাংশনের নিয়মই হচ্ছে তুমি একটা কিওয়ার্ড দিবা, এটা হচ্ছে প্রিডিফাইন্ড একটা কিওয়ার্ড ফাংশন। তারপরে নাম লিখতে হবে, ফাংশন নেম। ফাংশন নেম কি লেখা যেতে পারে? লেখা যেতে পারে হচ্ছে ইউজার, গেট ইউজার বাই আইডি, গেট ইউজার বাই আইডি। আমরা খেয়াল করি যে নামটা লিখছি কিভাবে, এটা হচ্ছে ফাংশন। এটা বোঝাই যাচ্ছে ফাংশন গেট ইউজার বাই আইডি। আমি এটাকে পুরোটা ক্যামেল কেসে লিখছি, তোমরা সবাই আসলে ক্যামেল কেসে লিখবে। ক্যামেল কেসে ছাড়া কি লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এটা জাভা টাইপ সিনট্যাক্স, জাভা এরকম করে কোড লিখে এটা কি করা যায়, আন্ডারস্কোর দিয়ে লেখা যায় এরকম করে, গেট ইউজার বাই, যদি একটা একটা করে লিখতে চাও, বাই আইডি, আইডির ক্ষেত্রে তুমি আন্ডারস্কোর আইডি লিখে দিও। এটার থেকে ফার বেটার দেখা যায় আমার কাছে হচ্ছে এটা পার্সোনাল ভিউ, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু সুবিধাটা হচ্ছে একটাই যে এটা, এই সিনট্যাক্সটা সবাই পছন্দ করে, যেটা চলে। তো গেট ইউজার বাই আইডি কথাটা শুনেই কিন্তু বোঝা গেছে যে এইখানে প্যারামিটার হিসেবে আমার কোনো একটা আইডি রিসিভ করতে হবে, আইডি। এরপরে এর মধ্যে কোডের আউটপুটটা হবে। কি আউটপুট হতে পারে? রিটার্ন হবে হচ্ছে আইডি ইউজার, ওই $ইউজার নামে কোনো একটা কিছু রিটার্ন করবে এরকম। গেট ইউজার বাই আইডি, যেহেতু একটা আইডি দিব, সে আমার ওই ইউজারটা দিবে। ব্যাপারটা সেরকম মনে হচ্ছে না এখানে। আমার পিএইচপি ভুলে যায়, আমি সাধারণ জিনিস বুঝি। এটা যেভাবে আমি জাস্ট একটা সিনট্যাক্স দিয়ে লিখছি, ধরে নিই এটা পিএইচপি সিনট্যাক্স না, আবিজাবি দুনিয়ার সব ভুলে যায়। শুধু আমরা জিনিসটুকু বোঝার চেষ্টা করি। কি ফাংশন গেট ইউজার বাই আইডি, মানে প্রত্যেকটা ইউজারের, আপনি এবার আপনার স্টুডেন্ট লাইফে ফেরত যান, গেট ইউজার বাই রোল নাম্বার বা গেট স্টুডেন্ট বাই রোল নাম্বার। ধরেন আপনার রোল ছিল 1,
তা আমি যদি এইখানে 1 দিতাম তাহলে, যদিও এখানে $ID, যদি রোল নাম্বার হিসেবে আমি যদি এইখানে না, আমি জাস্ট, আপনি পিএইচপি ভুলে যান, সমস্ত কিছু ভুলে যান, সাধারণভাবে চিন্তা করি, আবার বলতেছি গেট ইউজার বাই, আচ্ছা গেট স্টুডেন্ট বাই রোল, এটা। তা আমি এখানে কি দিব, রোল নাম্বারটা এখানে, তার মানে হচ্ছে এইখানে যদি রোল দেই তাহলে এখানে আমি সেই ইউজারের, সেই স্টুডেন্টের ইনফরমেশনগুলো পাবো। গেট স্টুডেন্ট বাই রোল নাম্বার, মানে আমি যদি এইখানে এই পটের মধ্যে রোল নাম্বার রাখি বা এই রকম করে কল করি তাহলে ওই স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন পাবো। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট, এটা হতে পারে কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট প্যারেন্ট নেম, তারপরে হতে পারে স্টুডেন্টের রেজাল্ট, মানে স্টুডেন্ট রিলেটেড যা কিছু আছে, তার ইমেল আইডি, ফোন নাম্বার, সমস্ত কিছু পাবো এই রিটার্নের মধ্যে। রিটার্ন কথাটা কেন? কারণ প্রত্যেকটা ফাংশন বাই ডিফল্ট রিটার্ন করে। এখানে কি ইকো করা যায় কিনা, ইকো আমরা এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারে পরবর্তীতে আস্তে আস্তে আসবো। এখন রিটার্ন করা মানে হচ্ছে এ আমাকে দিয়ে দিবে হচ্ছে কি, সরাসরি স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন দিয়ে দিবে, মানে একটা বাল্ক ইনফরমেশন দিবে স্পেসিফিক ওই স্টুডেন্ট সম্পর্কে সমস্ত ইনফরমেশন। এখন কি আমরা পিএইচপি ভুলে যাই? এখন কি আমরা বুঝতে পারছি ব্যাপারটা কি? মনির ভাই, ওকে, আবার বলেন, এবার আপনি বলেন, এবার আপনারটা শুনি ঠিক করে বলেন। আপনি ডলার ভুলে যান, ডলার ভুলে যান ভাই, ডলার টলার সব ভুলে যান। হ্যাঁ, মানে আপনার স্টুডেন্ট, আপনি ক্লাসে গেলে আপনার টিচার ধরেন রোল কল করতো, কি করতেন উনি? সরি, করতেন, কি করতেন উনি? উনি 1 2 ইয়েস স্যার, আমরা বলতাম না ইয়েস স্যার। এক্স্যাক্টলি সেম কাজটাই হচ্ছে, এক্স্যাক্ট সেম কাজটা ধরেন হচ্ছে কি রকম, টিচার না জিজ্ঞেস করে, আমার ক্লাস টিচার জিজ্ঞেস না করে, ধরেন প্রিন্সিপাল চিন্তা করছে যে আমার কোনো একটা পট আছে, যে পটের মধ্যে আমি শুধুমাত্র যদি 30 নাম্বার রোলটা ফেলি তাহলে 30 নাম্বার স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন আমি আমার স্ক্রিনে দেখতে পাবো। এক্স্যাক্টলি তার রেকর্ডটা পেয়ে যাচ্ছি। তো ওই স্পেসিফিক ওই কাজটুকের জন্য যা কিছু করি আমরা একটা ফাংশনের মধ্যে রাখছি, মানে ফাংশন কি, তার মানে একটা গ্রুপ অফ স্টেটমেন্ট এই কাজের জন্য ইউজ করে, একটা সিম্পল একটা কাজের জন্য ইউজ করতেছি, এটা ফাংশন। তো এখন যে আমরা এই কাজগুলা করলাম, এইখানে আমি বলে দিতে পারি টাইপ, প্যারামিটার টাইপ কি হবে, টাইপ বলে দিতে পারি যে ভাই প্যারামিটার টাইপ অবশ্যই হতে হবে হচ্ছে ইন্টিজার, INT ইন্টিজার। এটা কি হতে হবে, ভেরিয়েবল, ভেরিয়েবল হতে হবে হচ্ছে আমার রোল। ডেসক্রিপশন আমি দিয়ে দিতে পারি যে গেট রোল নাম্বার, রোল ফ্রম স্টুডেন্ট টেবিল, কোনো একটা টেবিলে, আমরা পরে আসবো, কোনো একটা জায়গাতে স্টুডেন্ট পট, যে কোনো একটা জায়গাতে আমার স্টুডেন্টগুলো আছে, সেখান থেকে গ্রাফ করবে হচ্ছে আমার ওই স্পেসিফিক স্টুডেন্টের ইনফরমেশন। প্যারামিটার দিলাম, তার ডেসক্রিপশন দিলাম, দিয়ে দিতে পারি @return। রিটার্ন কি করবে, রিটার্ন টাইপ এখানে আমরা বলে দিতে পারি যে ভাই অ্যারে। অ্যারে মানে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে
অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে, আমরা সামনে দেখে নিচ্ছি। ডেসক্রিপশনে বলে দিতে পারি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন। তা এবার হিসাব করেন যে আমি এই ফাংশনটা লিখলাম, এই ফাংশনের উপরে আমরা এপিআই কমেন্ট দিয়ে এরগুলা লিখে দিলাম। আমাদের সুবিধাটা এখন কি হচ্ছে? আমাদের সুবিধাটা হচ্ছে এই ফাংশনটা যে কি কাজ করে ভাই, সেটা আমরা কিন্তু খুব ভালো করে জানি। যে এটা রোল নাম্বার নিয়ে আসতে হবে কোথায়? স্টুডেন্ট পটের থেকে, মানে স্টুডেন্ট টেবিলের থেকে। রিটার্ন করবে কি? অ্যারে। অ্যারে একটা ডেটা টাইপ যেখানে অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে, আর স্টুডেন্ট ইনফরমেশন আসলে রিটার্ন করবে। তো এখানে আমরা তো বুঝেই গেলাম যে এই ফাংশনটার কাজ কি। যদি এটার নাম এরকমেরও হতো, গেট স্টুডেন্ট, আর কিচ্ছু না, খেয়াল করি, গেট স্টুডেন্ট, একটা স্টুডেন্ট নাকি সমস্ত স্টুডেন্ট, নাকি ক্লাস 9 এর স্টুডেন্ট, নাকি ক্লাস 1 এর স্টুডেন্ট? আমি শুধু এখানে দিছি রোল নাম্বার। তারপরে হবে কোনো রোল নাম্বার দিয়ে স্টুডেন্টটাকে নিচ্ছি। এইখানে যদি সেই ব্যাখ্যাগুলো দেওয়া থাকে তাহলে এখানে যা লিখেন সেটা যদি মিনিমামও হয় তাও বোঝা যাবে যে এই মেথডটা, সরি এই ফাংশনটা আসলে কিসের কি কাজ করে। এই এপিআই কমেন্টের জন্য আসলে কারো কোড ভালো হয়, কারো কোড খারাপ হয়। আপনারা লিখে ফেলছেন এরকম করে, আমি কিচ্ছু লিখি নাই, এরকম করে লিখছি। এবার এই ফাংশনটার সাথে কার কার রিলেশন আছে আমি কিচ্ছু জানি না, বা মনির ভাই নতুন করে এখানে নতুন কিছু অ্যাড করতে চাইছে। তার কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে আমি চাকরি করতাম, আমার হাতের কোডগুলো মনির ভাইয়ের হাতে গিয়ে পড়ছে বা মাহমুদ ভাইয়ের হাতে পড়ছে। মাহমুদ ভাই এখন এডিট করবে সবকিছু। এডিট করতে গিয়ে দেখে যে এটা যে আমি লিখছি এটার সাথে কার কার রিলেশন আছে, এটা কি কাজ করে, মাহমুদ ভাই আসলে কিছুই জানে। কোড তো আমিই করছি, তাহলে মাহমুদ ভাই কি করবে? তার খুব কষ্ট করে বের করে নিতে হবে। সেখানে মাহমুদ ভাই কি আমাকে আদর করবে নাকি গালি দিবে যে কিসের কোড করছে সে? সেটাই স্বাভাবিক না? এই জন্য ছোট থেকে ছোট কোডেও তোমরা আসলে কমেন্ট দিয়ে দিও। আর এই এপিআই কমেন্টের সুবিধাটা হচ্ছে যে তোমার সেটা একদম কোর্সের শেষে আমি দেখাই দিব। পিএইচপি ডকুমেন্টার দিয়ে এমন কিছু করবা যে একটা এইচটিএমএল ফাইল রেডি হয়ে যাবে। সেই এইচটিএমএল এর ফাইলের চেহারাটা অলমোস্ট এরকম হবে, একদম পয়েন্ট দিয়ে দিয়ে দেওয়া যাবে, দেওয়া থাকবে যে এটা কি কি কাজ করে। এমনি থেকে একটা এইচটিএমএল জেনারেট হয়ে যাবে, যে এইচটিএমএলটা তুমি তোমার ক্লায়েন্টকে শেয়ার করতে পারো, বা ভবিষ্যতে কোম্পানি ছাড়লে সেই কোম্পানিকে দিয়ে আসতে পারো যে ভাই এই সফটওয়্যারে কোথায় কি কাজ করা আছে এই ডকুমেন্টেশনের মধ্যে আছে, তাহলে ওরা তোমাকে আটকে ধরে রাখবে না। কথা কি বুঝতে পারছো? জি জি, অটোমেটিক জেনারেট হবে, সেই জন্যই তো আমরা এই কাজটুকু করতেছি। এবং এই হ্যাঁ, আপনি যখন এটা ক্রিয়েট করতেছেন না তখনই এখানে লিখে দিবেন সাথে সাথে, তা নাহলে পরে তো বুঝবেন না ভাই আসলে কোড তো এরকম না। আগে 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 এক্সাক্ট যে ফরম্যাটে লেখা আছে এই ফরম্যাটে, এখন নতুন আর একটা লিখতে গেলে ঠিক এরকম করে লিখতে হবে। ধরেন এখানে এটা আর একটা, এই যে সেম নাম হয়ে গেছে এই জন্য এরকম ভুল আসছে, ধরলাম কিছু একটা। কোনো কিচ্ছু করতে হবে না, আপনি এতটুকু লিখলেন, ঠিক আছে, এতটুকু লিখলেন। এইখানে একটা প্লাগইন আছে নেটবিনসের, আমি জানি না এসের জন্য কি, এটার জন্য আমি খুঁজে বের করে দেখি ভিজুয়াল স্টুডিও কোডে। এই প্লাগইনের থ্রুতে আপনি ঠিক আপনার এই টেস্ট ফোল্ডারের মধ্যে এখানে কোনো একটা ফাইলের নাম আপনি যা দিবেন সেই ফাইলের নাম ধরে ডক নাম দিলেন, ধরেন doc.html, এরকম কোনো একটা ফাইল জেনারেট হয়ে যাবে যে ফাইলের মধ্যে
লেখা থাকবে আসলে কে কি কাজ করে। এখানে তো সেটা HTML ফাইল জেনারেট হবে, সেটা যে কোনো কারোকে আপনি জিপ করে পাঠিয়ে দিবেন বা এমনি পাঠিয়ে দিবেন, সে দেখতে পারবে যে ওই সফটওয়্যারে কোন মেথড কি কাজ করে। এটা একটা মেথড আছে, এটা একটা মেথড হচ্ছে, এরকম অনেক মেথড তো হবে, 30টা 40টা 50টা 50, 100টা 200টা 300টা 1000 1500 2000 এরকম হতে থাকে। তা 2000-এর যদি থাকে বা 150 যদি থাকে বা 100 যদি থাকে, 100টা মেথড লিখবেন, প্রত্যেকটা মেথড বিশাল বড় বড় হবে, বা ফাংশন বিশাল মেথড বারবার চলে আসতেছে, কারণ হচ্ছে আমি আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেডে করাবো, যার জন্য মেথড আসতেছে বারবার। তো এই কাজগুলা তো আপনি 100টা যদি মেথড লিখেন, সেগুলো কার সাথে কার কি রিলেশন আছে আপনি বলতে পারবেন না। কিন্তু আপনি যদি এরকম করে এপিআই ডকুমেন্টেশন করে নেন, ধরেন আপনার কাছে কোনো HTML নাই, জেনারেট করেন নাই, তারপরেও এই কোডটা যে ডেভেলপারের হাতে যাবে সে কি আপনাকে শ্রদ্ধা করবে না? ইভেন আপনি কোডের মধ্যে আপনার নামটা দিয়ে রাখছেন সুন্দর করে, প্যারামিটার দিয়ে আপনি বলে দিচ্ছেন কে কি কাজ করে, তাহলে তার তো এটা এডিট করতে বেশি সুবিধা হবে না? এটার জন্য আপনারা সব ইভেন তার না আপনাকেও যদি, আরে তোর আমি কেন অন্যদের কথা বলতেছি, আপনাকেই যদি 2 বছর পরে এই কোড দেওয়া হয়, আমার যেমন এখন হয়, খুব ভালো করেই হয়, 5 6 7 বছর আগের কোড এখন যদি আসে আমার সামনে, তাহলে আমার নিজেরই টাইম দিতে হয়, কারণ সেই 5 6 বছর আগে ওই রকম করে 5 6 বছর বলি 6 7 বছর আগে ওই রকম করে কোড করতাম না, যার জন্য অনেক বিপদে পড়ছি। এখন হয়তো বিপদগুলা পার করে ফেলছি, এখন এই সমস্যাটা হয় না, কারণ কমেন্ট করা আছে। যদিও আমার কাছে HTML ফাইল নাই বা থাকে না, নিজের কোড করা, আমি বুঝতে পারি যে এটা কে কি কাজ করছে। আপনার প্রজেক্টে যদি অন্য কেউ হায়ারও করেন, অন্য কাউকে ইভেন, তখনও সে যদি এই ফরম্যাটে কোড লিখে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা করা আর আপনি যাকে হায়ার করছেন সে কোনটা করছে। সেটার জন্য অবশ্যই আমরা নেম স্পেস ইউজ করব। নেম স্পেস আমরা সামনে শিখব, পিএইচপিতে নেম স্পেস কিভাবে করে। ক্লিয়ার হয়েছে এতটুকু? ওকে, ছোট ছোট করে পিএইচপিতে আমরা এই জিনিসগুলো বুঝে নিচ্ছি, কারণ হচ্ছে আমরা বড় কাজের দিকে আগাচ্ছি। এই ছোট ছোট করে কাজ করতে গেলে এরকম আগাইতে হয়। তো কমেন্ট পার্ট শেষ হয়ে গেলে না, কমেন্টের যে ব্যাপারটা গেল, এই পার্টটা শেষ হয়ে গেলে আমরা বলতে পারি যে আমরা সামনে আগাইতে পারি, পিএইচপি ডেটা টাইপে চলে যেতে পারি খুব ইজিলি। এখন আর কোনো কিছু নাই, পিএইচপি ডাটা টাইপ। ডাটা টাইপটা আসলে পিএইচপি ধরেন 10 ধরনের প্রিমিটিভ ডেটা টাইপ আছে প্রবাবলি পিএইচপিতে। হ্যাঁ, 10 ধরনের প্রিমিটিভ ডেটা টাইপ। ডেটা টাইপটা কি? আমি যদি বলি এরকম, ধরলাম ডলার, ও আরেকটা ব্যাপার শিখে নিই, ভেরিয়েবল। পিএইচপিতে আর একটু মজার করে দেখি, আমি একটা কাজ করি, এখানে কোড না লিখে আমি চলে যাই হচ্ছে এটাতেই চলে যাই পিএইচপিতে। দেখেন মজার ব্যাপারটা কি, ডলার এক্স ইকুয়াল টু 10। ভালো কথা, এটাকে দেখতে গেলে আমরা লিখি এরকম করে, ইকো ডলার এক্স। এক্সটা কি? এক্স হচ্ছে একটা ভেরিয়েবল। ভেরিয়েবল কি? যে ধরেন একটা পট যেখানে আমি একটা ভ্যালু রাখতে পারি, মাল্টিপল ভ্যালু রাখতে পারি। মাল্টিপল ভ্যালু রাখার জন্য আমাকে সেটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করে নিতে হবে, সেটা পরে আসবো। আমি একটা ভ্যালু রাখতে পারি, সিঙ্গেল ভ্যালু রাখতে পারি, ভেরিয়েবল ধরে নিই। এটাকে আউটপুট দেওয়ার জন্য ইকো ইউজ করি। ইকো আসলে একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি? আমরা এগুলা দিয়ে আসলে কনসোল করি।
আবার চলে আসলাম কনসোলে, মানে একটার থেকে আরেকটাতে নিয়ে যাচ্ছি। কেন নিচ্ছি? ইন্টারেস্টিং পার্টের জন্য। কনসোল করতে পারি। আরে ভাই, কনসোল কি করতে পারে? ঠিক আছে, কনসোল কি করে? স্ক্রিপ্ট। আমরা আজকে শুধুমাত্র পিএইচপিটা বা কোড সিনট্যাক্সগুলো বোঝার চেষ্টা করব। স্ক্রিপ্ট, খেয়াল করেন, এটা হচ্ছে পিএইচপি কোড। আমি যদি এখন ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে লিখি, মানে র জাভাস্ক্রিপ্টে লিখি, var x equal to 10 console.log x, কোড দুইটার মধ্যে সিমিলার কি আর পার্থক্যগুলা কি? সিমিলারিটি কি কি আছে? সিমিলারিটিস গুলা কি বলেন? অলমোস্ট সেম না দেখতে? একই একই টাইপের, খেয়াল করছেন? উপরেরটা পিএইচপি, নিচেরটা কিন্তু জাভাস্ক্রিপ্ট। var দিয়ে ভেরিয়েবল বলে দিতে হচ্ছে, এখানে ডলার দিয়ে বলে দিচ্ছি যেখানে কোনো ওয়াইড স্পেস নাই, যেখানে কোনো গ্যাপ নাই। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে var দিয়ে বলে দিচ্ছি, var দিয়ে যে x। আপনি যদি এটা নাও দেন তাও প্রবলেম নেই। সেখানে নতুন ECMAScript-এ let দিয়ে ইউজ করে, let বা const, সেটা আমরা পরে দেখব। আমি জাস্ট পুরানো ব্যাপারেই থাকি। var x, পিএইচপিতে লেখে $x আর এখানে লিখি হচ্ছে var x, যদি x ভেরিয়েবলের ক্ষেত্রে আসে অফকোর্স। এখানে করি আমরা ইকো, সাথে আরো অনেক কিছু করা যায়। এখানে console.log করি, সাথে আরো অনেক কিছু করা যায়, মানে আউটপুটটা দেখার জন্য। তবে বেস্ট হচ্ছে console.log জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। ইট ডিপেন্ডস, পিএইচপির ক্ষেত্রে অনেক সময় ডেটা টাইপ দেখতে গেলে আমরা var dump করে নিই, অনেক সময় প্রিন্ট আর করতে হয় যদি সেটা অ্যারে হয়। তাছাড়া ইকোটা বেস্ট সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে। তা আমরা দেখি, এটাকে বাদ রাখি, এটা আপাতত বাদ থাক, পিএইচপিতে আগে এটা দেখে নিই। তা আউটপুটটা কত পাওয়ার কথা? ইকো করলে অবশ্যই 10 পাওয়ার কথা। 10 পাইলাম, কত সুন্দর, 10 পাইলাম। এখানে কি পাওয়া যায়? এখানেও কত পাওয়ার কথা? 10 পাওয়ার কথা। সেটাও আমরা একটু দেখে নিই কোথায় 10 পাই। console.log এ যদি যাই, আমরা প্রথম শর্ত হচ্ছে জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে আমরা অবশ্যই অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করব, কারণ ক্রোম V8 ইঞ্জিন ইউজ করে, যেটা খুব বেশি ফাস্টার এবং জাভাস্ক্রিপ্ট কনসোলিং এর জন্য অনেক বেশি ভালো। এখন বলতে পারেন যে ভাই তাহলে ইউজ করে কি? IE কি, বা আই না তো এস কি ইউজ করে? তারা করে বোধহয় চক্র, আর ফায়ারফক্স বোধহয় স্পাইডার মাঙ্কি কিছু একটা ইউজ করে। হ্যাঁ, এরকম কোনো একটা কিছু আপনারা দেখে নিতে পারেন, এগুলা নিয়ে আমি যাচ্ছি না। তবে ক্রোম যে V8 করে সেটা আমি ভালো করে জানি, কারণ আর বাদ বাকিগুলা দেখে নিয়ে মিলাই নিয়ে, যদি ভুল থাকি তাহলে আমাকে অবশ্যই অবশ্যই বলে দিবেন যে দাদা এটা আপনি ভুল ছিলেন। এবার চলে আসি হচ্ছে আবার রেসপন্সিভ কেন। এখানে জাভাস্ক্রিপ্টে যখন এই আউটপুটটাই আমরা দেখতে চাবো, এটা কিন্তু পিএইচপির আউটপুট, এটার সাথে আমার জাভাস্ক্রিপ্টের কোডের কোনো যোগ সাজেশ নাই। এখন এইখানে সুন্দর করে কি লেখা আছে? কি এটা? ক্লিক করি তো, রিফ্রেশ দেই নাই, এখানে কি আসলো? 10 আসছে। আমরা আসলে এই জন্য বলি কি, যে কোনো একটা প্যারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শেখা যায়, বাদ বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শুধু সিনট্যাক্সগুলো মোটামুটি জানলে কাজ করা সম্ভব। পিএইচপিতে এক্স দিয়ে লিখলাম ভেরিয়েবল,
জাভাস্ক্রিপ্টে মানে ভেরিয়েবল ডলার সাইন দিয়ে লিখলাম, যেখানে কোনো হোয়াইট স্পেস থাকবে না, এটা রুল পিএইচপির জন্য। আর জাভাস্ক্রিপ্টের জন্য ভাই হোয়াইট স্পেস থাকতেই হবে এখানে। এটা একটা ব্যাপার গেল। আমি পিএইচপিতে আবার এরকমেরও করতে পারি, 10, 12, 45 তিনটা লিখলাম। এই সেম কাজটা কিন্তু আমি এটার জন্য করতে পারব। এখন যদি রিফ্রেশ দিই, অবশ্যই এটাতে নোটিশ আসবে, কারণ হচ্ছে ওই যে বলছি অ্যারে, যদি অ্যারে হয়, অ্যারে মানে হচ্ছে একটাই সে অনেকগুলা ভ্যালু ধরে রাখতে পারবে। এখানে তিনটা ভ্যালু ধরে রাখছে। অ্যারে ডিক্লেয়ার করা যায় হচ্ছে কয়েকটা ভাবে, দুটা ভাবে পিএইচপিতে আমরা করতে পারি। একটা হচ্ছে পুরানো $x, এই সেম কাজটাই যদি আমরা এরকম করে করতাম ARR AY, এই অ্যারের মধ্যে এই জিনিসগুলা লিখে দিতাম, এটা এই লাইন আর এই লাইন একই লাইন, মানে একই আউটপুট আসবে। এটা হচ্ছে আপডেটেড কোড, যেটা 5.3 থেকে প্রবাবলি চেঞ্জ হয়ে আসছে, নতুন স্টাইল দিয়ে দিছে। আর এটা হচ্ছে আগের ভার্সন। জাভাস্ক্রিপ্টে আমরা এইভাবে করে লিখলে খেয়াল করেন তো, তো আমরা অ্যারে ডিক্লেয়ার করব কি এখন এইভাবে করে নাকি এইভাবে করে? কোনটা সুবিধা হয়? সুবিধা হয়, শুধু তাই না, অ্যারে ডিক্লেয়ার করার জন্যই সুবিধা হয় না, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে গেলেও আপনি সেম কোডটাই আসলে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করবেন ওরকম করে, এবং আপনার কাছে মনে হবে যে না এক্সট্রা বেশি কিছু শিখি না, কিন্তু কাজ 100% হচ্ছে এবং আপডেটেড ওয়েতে হচ্ছে। তাহলে শিখতে কষ্ট কম হলো, কাজটা একটু বেশি হলো। প্রিন্ট আন্ডারস্কোর আর, এইটা যদি অ্যারে হয়, মাল্টিপল ভ্যালু হয়, সেক্ষেত্রে প্রিন্ট আর দিয়ে দিতে হয়। প্রিন্ট আর দিলে খেয়াল করি তো এবার এইখানে কি আসে, দেখেন তো কিরকম করে আসছে। 0-তে 10, 1-এ 12, 2-তে 45। তা আমরা বাদ দিই, আমরা এটাকে প্রথমটা 0 থেকে শুরু, 0-তে 10, 12, 45, মানে 0, 1, 2। এক্স্যাক্ট সেম জিনিসটা ওর জন্য 0, 1, 2 ওই যে কনসোলে দিয়ে রাখছে, খেয়াল করেন 0, 1, 2। এবার দেখেন লেন্থ বলে দিছে, লেন্থ জাভাস্ক্রিপ্টে লেন্থ বলে দিছে। তো আমার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এই এক্স ডট লেন্থ যদি দিই, তাহলে এটার মধ্যে যে তিনটা ভ্যালু আছে তখন শুধুমাত্র 3 দেখাবে। দেখেন 3। তা আপনি একটা জিনিস শিখে নিলেন, জি কিভাবে এরকম করে। তা আমি এত কনফিউশন ক্রিয়েট করাবো না আপনাদের, কারণ হচ্ছে যদি মনে করেন যে প্যারালালি শিখবেন, সেটা কিন্তু চমৎকার ব্যাপার, কম্পেয়ার করা যায় একটার সাথে আর একটা সুন্দর করে। কিন্তু এটাতে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনি অনেক সময় হারাই যাবেন যে আপনি কি করতেছেন। বুঝাইতে পারছি? এতটুকু কি ক্লিয়ার হয়েছে? পার্থক্য হচ্ছে প্রিন্টার আপনি সবসময় ইউজ করবেন অ্যারের জন্য, আর ইকোটা ইউজ করবেন। এখন যদি আমি এখানে ইকো লিখি তাহলে আউটপুটটা আসবে না। কেন আসবে না? ও বলে দিবে যে আসলে তুমি তো অ্যারে, ইকো হচ্ছে সিঙ্গেল ভ্যালু ভেরিয়েবল, সেটা কনক্যাট করে করে আপনি আরো ভেরিয়েবল আউটপুট নিতে পারেন, কিন্তু যখনই অ্যারের কথাটা আসবে তখনই প্রিন্টার। সবসময় মনে রাখবেন যে অ্যারে প্রিন্টার। হ্যাঁ, বোথ কেস।
কনসোল লগ। সেখানে তো হ্যাঁ 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 মাল্টিপল ভ্যালু না, আমি আপনাকে কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। দাঁড়ান, এটা হচ্ছে অ্যারের জন্য গেল, আমি দুটাকেই কমেন্ট করে রাখি। এবার আসি হচ্ছে ডলার এ ইকুয়াল টু ধরলাম 22, এটা একটা। ডলার বি ইকুয়াল টু 32, দুইটা ভ্যালু মানে মাল্টিপল ভ্যালু। খেয়াল করো, আমি কি এখন প্রিন্ট আর দিব দুটা ভ্যালু দেখার জন্য, নাকি অবশ্যই হবে? আমি বলছি হচ্ছে অ্যারে যদি হয়, মানে অ্যারে হচ্ছে একটা ডাটা টাইপ, যে ডাটা টাইপের মধ্যে আসলে যৌগিক ডাটা টাইপ। কিরকম? আমি একটা অ্যারের মধ্যে কি কি রাখতে পারি, সাপোজ আপনার ইনফরমেশন রাখতে পারি, নেম মনিরুজ্জামান, কিছু একটা, এজ 42, তারপরে লোকেশন হতে পারে ঢাকা, ফোন নাম্বার 01x হলো। এরকম করে খেয়াল করে দেখেন, ইজ ম্যারিড 1 মানে ট্রু অর ফলস, ইজ ম্যারিড ট্রু অর ফলস, ট্রু। এগুলা সব এক একটা আসলে আলাদা। হবি ক্রিকেট, ফুটবল, রাগবি বা স্লিপিং, হবি একটার মধ্যে, শুধু হবির মধ্যে 3টা অ্যাড করে দিলাম। আমি এগুলা মুখে বলতেছি, আমরা অবশ্যই দেখব কোডে। এতে কি হলো যে মনির ভাইয়ের ইনফরমেশন সবগুলা একটা ভেরিয়েবলের মধ্যে হলো। এটাকে বলি হচ্ছে আমরা অ্যারে। অ্যারে কত প্রকার কি কি সেটা আমরা পরে আসবো। এখন এই দুটা ভেরিয়েবল কিন্তু আর অ্যারে না, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। সেটাকে যদি আমরা ইকো করতে চাই, ইকো ডলার এ একসাথে যদি দিয়ে একসাথে কাজ করতে চাই, আমরা ডলার বি যদি দিই, তাহলে দেখি আউটপুট কি আসে। কি আসলো? এটা ভুল আসলো না সাথে সাথে? তো এই ভুলটাকে দূর করার জন্য আমরা ডট সাইন দিয়ে দিতে পারি, যেটাকে বলি হচ্ছে কনক্যাট করা। তো এটা দেখলে আউটপুটটা পাশাপাশি চলে আসবে, যে পাশাপাশি তো আর আমরা চাই না, আমরা হয়তো চাই একটু গ্যাপ। তা কনক্যাট যদি একটা করতে পারি, কনক্যাট আমি এরকম করে আরো অনেক কিছুই কনক্যাট করে দিতে পারি। এখানে গ্যাপ দিয়ে দিতে পারি, এখানে এটা দিয়ে দিতে পারি, তখন দুইটা ভ্যালু আলাদা আলাদা করে দূরে দূরে আসবে। আমরা এগুলো সবই দেখবো আস্তে আস্তে। কিন্তু অ্যারে তো না, মাল্টিপল ভ্যালু কিন্তু অ্যারে না, শুধুমাত্র অ্যারের ক্ষেত্রেই আসবে প্রিন্ট আর। ঠিক আছে? এতটুকু বুঝছি। হ্যাঁ অথবা না, কারণ নেক্সটে যাব, যদি কনফিউশন থাকে আমি আঁকাবো না। ওকে, তার মানে পিএইচপিতে 10 ধরনের ডেটা টাইপ আছে। সরাসরি বলি 10 ধরনের ডেটা টাইপ আছে। কি কি হতে পারে? স্ট্রিং হতে পারে। স্ট্রিং কি? ডলার নেম ইকুয়াল টু, ধরলাম হচ্ছে কি ধরা যায়, রহিম। রহিম এটা একটা স্ট্রিং, মানে দুইটা ডাবল কোটেশনের মধ্যে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে কিছু ক্যারেক্টার আছে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার আছে, এটা হতে পারে হচ্ছে একটা স্ট্রিং। শুধুমাত্র তাই না, স্ট্রিং এর ক্ষেত্রে এটা একটা অডিও ফাইল, ভিডিও ফাইল এরকমেরও হতে পারে। এটা বলি, এটা একটা ডেটা টাইপ গেল। আমরা ধরে নিই .1 দিয়ে লিখে দিই, এখানে কমেন্ট দিয়ে লিখে দিই স্ট্রিং। জি জি শিওর। এটা স্ট্রিং হবে, স্ট্রিং হতে পারে, স্ট্রিং হতে পারে অবশ্যই। স্ট্রিং এর মধ্যে আপনি রাখতে পারেন একটা অডিও ফাইল, ভিডিও না, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন সেটা যে কোনো কিছুর মধ্যে রাখতে পারেন।
ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন মেটার না, আমি সিঙ্গেল কোটের মধ্যেও রাখতে পারি এটা। আর একটা হচ্ছে ইন্টিজার ডলার, এটার কি বলতে পারি, এজ ইকুয়াল টু রহিম ভাইয়ের এজ হচ্ছে বললাম 20 বছর। এখানে কিন্তু কোনো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন রাখি না, সরাসরি একটা সংখ্যা। সেক্ষেত্রে তিনি হচ্ছেন ইন্টিজার। ইন্টিজার কোন পর্যন্ত হইতে পারে জানেন এটা? না 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 না, 1 থেকে 200 পর্যন্ত। মোহন ভাই, এখানে ইন্টিজার নিয়ে আপনারা অনেক বেশি লেখাপড়া করতে পারেন, এটা আমি যেটা মনে করি লেখাপড়া করা উচিত। এটা 2e7 এটা কি? এক্সপোনেনশিয়াল। কে বলছে কথাটা? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও ভাই নাজমুল ভাই, হ্যাঁ এটা এক্সপোনেনশিয়াল। এটাও কিন্তু একটা ইন্টিজার না। এই একটা ফ্যান্টাস্টিক কোশ্চেন করছে, এটা এই কোশ্চেনের কোনো তুলনা হবে না। খেয়াল করেন, যদি 32 বিটের হয়, এখানে অনেক ব্যাপার আছে ভাই, এই জন্য আমি এত ইনডেপথ শেখাইতে গেলে না ভেজাল হয়ে যায়, মানে ছোট ছোট করে শেখানোই ভালো। ইন্টিজার যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার, কিন্তু 32 বিটের ক্ষেত্রে যদি আমি এরকম কোনো সংখ্যা পাই, কি ছিল জানি 214, তারপরে 748, এরকম কোনো একটা কিছু 748, মানে 21, 47, 48, 36, 47 এই টাইপের কোনো, বা 47, 36, 47। আপনারা কাজ করেন, আপনারা যারা পিসির সামনে আছেন সবাই ইন্টিজার W3 schools লিখেন। ইন্টিজার W3 schools মানে ইন্টিজার PHP W3 schools লিখেন, প্রথম লিঙ্কটাতেই যাবেন, দেখবেন যে এরকম কিছু একটা আছে। লিখেছেন? আচ্ছা, লিখলে ভালো, না লিখলে নাই। এই যে সংখ্যাটা, এই সংখ্যার নিচে গেলে সেটাও ইন্টিজার না যদি সেটা 32 বিটের হয়, উপরে গেলেও ইন্টিজার না পূর্ণ সংখ্যা হওয়া সত্ত্বেও যদি সেটা 32 বিটের বিট সিস্টেমে হয়। আবার 64 বিট সিস্টেমে আরো আছে। এটা ডাটা প্রসেসিং এর জন্য 64 এ ডাটা প্রসেসিং বেশি করতে পারে, এটা অপারেটিং সিস্টেমে ডাটা প্রসেস করে বেশি। 64 বিট ডেফিনেটলি 64 বিট ডাটা প্রসেস করে বেশি, এই জন্য 32 বিটের পিসি গুলা দেখবেন যে একটু স্লো হয়। এখন আপনি যে সফটওয়্যার দিছেন এইখানেও তো চমৎকার সুন্দর কোশ্চেন করছেন, যদিও এখনকার পিসি গুলা সবই 64 বিটের। ধরেন ভুলক্রমে আপনি এইখানে একটা নাম্বার দিছেন যেখানে 99 অ্যাড করছেন, একটা আইডি আসছে, ইন্টিজার আইডি আসছে
এই আইডিটা আসছে, সাপোজ আমি জাস্ট একটা সিনারিও তৈরি করলাম, একটা আইডি আসছে, সেই সফটওয়্যারটা আপনি কি গ্যারান্টি সহকারে বলতে পারবেন যে আপনার সফটওয়্যার যারা ইউজ করতেছে তারা সবাই 64 বিট ইউজ করতেছে? পারবেন গ্যারান্টি দিয়ে বলতে? ভাই সেটা তো আমরা জানি, বুঝতেছি, কিন্তু বাংলাদেশে এমনও স্টুডেন্ট আছে যে স্টুডেন্টগুলা পিসি পায় না, যে পিসিগুলা 5 থেকে 7 হাজার টাকা দিয়ে আইডিবি থেকে বা কোথাও থেকে কিনে নেয়, যেটা পুরানো মাদারবোর্ড, যেখানে 32 বিটের বেশি কাজ করে না, যেখানে ওদের র্যাম হচ্ছে 2 GB, যেটা আপনি কল্পনা করতে পারেন না। আমি বুঝি যে এরকম আছে প্রচুর স্টুডেন্ট। তো এরকম শুধু বাংলাদেশে না, দুনিয়াদারি ভরা। সেসব স্টুডেন্ট যদি এরকম একটা আইডি পায়, তার পিসিতে ইরোর আসবে, কারণ বলবে যে এটা আসলে কোনো আইডি না। এটা হচ্ছে রেয়ার কেস সিনারিও, সেটা উদাহরণ হইতে পারে না, জাস্ট বললাম আর কি। কনফিউশন, ওই যে মাহমুদ ভাইয়ের জন্য বললাম, যে মাহমুদ ভাই বললেন যে 64 বিটেই করি, অবশ্যই আমরা 64 বিটেই করবো, যে এখন তো ম্যাক্সিমাম 95% পিসি হচ্ছে 64 বিট, তো বাকি 5% হয়তো বাদ যাবে। ঠিক আছে, জাস্ট একটা রেয়ার কেস সিনারিও দিয়ে দিলাম। ওকে, এজ 21, ইজ ম্যারিড কিনা, স্ট্যাটাস হিসেবে কি 1 না দিয়ে আমি এখানে স্ট্যাটাস ট্রু এটা হচ্ছে ইন্টিজারকে আমরা int বলতে পারি। ইন্টিজার এটাকে বলতে পারি ট্রু অর ফলস যদি হয় বুলিয়ান, বুল বলতে পারি, বা বলতে পারি হচ্ছে বুলিয়ান, মানে ট্রু আর ফলস বুলিয়ান বলতে পারি। আরেকটা হতে পারে কি, ধরলাম যে স্যালারি হচ্ছে তার 100 টাকা 50 পয়সা। যদি ফ্লোট হয়, মানে যদি এরকম সংখ্যা থাকে, তাহলে তাকে আমরা পিএইচপিতে বলি হচ্ছে ফ্লোট বা ডাবল। ফ্লোট বা ডাবল, কেউ যদি বলে ফ্লোট কি বলে দিবেন, কেউ যদি বলে ডাবল কি তাও বলে দিবেন, কেউ যদি বলে বুল কি বলবেন, বুলিয়ান কি, এটা তো বোঝা যায়, বুল বা বুলিয়ান বোঝা যায়। ইন্টিজার তো সিঙ্গেল, স্ট্রিং তো সিঙ্গেল। ফ্লোটের ক্ষেত্রে ঝামেলাটা হয় যে ফ্লোট কি, ফ্লোট ভগ্নাংশ, মানে ওই এটার কি বলে দশমিক, বা ডাবল দশমিক, একই ব্যাপার। এটা ছিল হচ্ছে সিঙ্গুলার 4টা ডেটা টাইপ পিএইচপিতে আরো ডাটা টাইপ আছে, টোটাল 10টা, যেহেতু আরো ডাটা টাইপ আছে। এবার ধরি হচ্ছে একটা ইউজার ধরি, ইউজারের ক্ষেত্রে আমরা এবার লিখি হচ্ছে নেম, সেম জিনিসগুলাই লিখি, রহিম, কমা দিয়ে লিখলাম 21, কমা দিয়ে লিখলাম হচ্ছে ট্রু, কমা দিয়ে লিখলাম হচ্ছে 100.5। খেয়াল করি এইখানে কিন্তু 4 ধরনের ডেটা টাইপ দিয়েই আমরা একটা, এটা কি হলো, $user রহিম 21, ভ্যালু, দাঁড়ান,
মানে কি? ও আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, আন্দাজে মিস্ত্রির মতো কাজ করতেছে। এটা অ্যারের মধ্যে, মানে এটা হচ্ছে ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলে মাল্টিপল ভ্যালু আছে, দেন এটা অ্যারে। এটা হচ্ছে আর একটা কম্পাউন্ড ডেটা টাইপ বলে এদেরকে। কম্পাউন্ড ডেটা টাইপ মানে হচ্ছে এটা আপনি অনেক ধরনের স্ট্রিং আছে, ইন্টিজার আছে, বুলিয়ান আছে, ফ্লোট আছে, এটা অ্যারে। অ্যারে কয়েক ধরনের হইতে পারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, মানে অ্যারের মধ্যে অ্যারে। আর একটা আছে হচ্ছে আপনার নিউমেরিক অ্যারে, যেটা এটা হচ্ছে নিউমেরিক অ্যারে। আর একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে, যেখানে অ্যাসোসিয়েট করা যায় আর একটার সাথে। আমি দেখাবো আস্তে আস্তে, সবই দেখা দিই। এই অ্যারে থেকে অ্যারেকেই আমরা অবজেক্ট হিসেবে করে ফেলতে পারি, রূপান্তর করতে পারি, শুধুমাত্র যদি এখানে লিখে দিতাম এরকম করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ও অবজেক্ট কথাটা দিলে এইটাই আসলে অবজেক্ট হয়ে যেত। অবজেক্টে আমরা পরে আসব, অবশ্যই পরে আসব। আগে শিখে রাখি হচ্ছে অ্যারে। এই 5টা ডেটা টাইপ দিয়েই বেশি কাজ হবে এখন আমাদের, ভবিষ্যতে আরও কাজ হবে। সেটা হচ্ছে অবজেক্টে আসবো, যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব, অবজেক্টে ডেফিনেটলি আসবো। সাথে আছে হচ্ছে ইটারেবল আছে, কলেবল আছে, রিসোর্স আছে, নাল আছে। সেগুলো হচ্ছে সুডো টাইপ বলে ওদেরকে। ঠিক আছে? তার মানে আরো 4 ধরনের ডেটা টাইপ, কম্পাউন্ড ডেটা টাইপ যেটাকে বলবো আমরা হচ্ছে অ্যারে একটা, আর একটা হচ্ছে অবজেক্ট, একটা হতে পারে কলেবল বা ইটারেবল, হ্যাঁ ইটারেবল, কলেবল, এই দুটা হতে পারে। আর একটা আছে হচ্ছে স্পেশাল ডেটা টাইপ, সেটা হচ্ছে নাল এবং রিসোর্স। সেটাতেও আমরা পরবর্তীতে আসবো একটা একটা করে, আগে এত কিছু মাথায় নিব না। চলে আসি হচ্ছে এই 4 ধরনের ডেটা টাইপ। জাভাস্ক্রিপ্টে যদি এই 4 ধরনের ডেটা টাইপ লিখতে চাইতাম, তাহলে আমাকে স্ট্রিং, নাম্বার দিলে এই তিনটা একবারে, এই তিনটা শেষ, এই দুইটা শেষ। জাভাস্ক্রিপ্টে আসলে কোনো ফ্লোট নাই, সবই ফ্লোট। ওদেরকে সরাসরি নাম্বার দিয়ে বলে জাভাস্ক্রিপ্টে। আর হচ্ছে বুলিয়ান, সাথে নাল আছে, আনডিফাইন্ড আছে। আমরা পরে দেখে নিব ওগুলো। জাভাস্ক্রিপ্টের ফুল কোর্সের জন্য আমি ট্রাই করব, ফ্রি কোর্সের জন্য, দেখা যাক কি হয়। আমি টাইম পাই না দেখে আসলে এতগুলা জিনিস সামলে উঠতে পারতেছি না। এটা আপাতত এই 5টা ডেটা টাইপ। তার মানে মনির ভাই, আমরা 5টা যে ডেটা টাইপ পড়লাম, এই 5টা ডেটা টাইপ কি কি দেখেই বলে ফেলি। আচ্ছা মাহমুদ ভাই, কি কি 5টা ডেটা টাইপ? স্ট্রিং, ইন্টিজার, এক্স্যাক্টলি, ফ্যান্টাস্টিক, আরো ভালো, ভ্যালু, মাল্টিপল থাকতে পারে, সব ধরনের টাইপ থাকতে পারে, বা 2 ধরনের বা একই ধরনের টাইপ দিয়ে 4-5টা ভ্যালু থাকতে পারে, ভ্যালু অনেকগুলো। এগুলাকে আসলে বলি হচ্ছে অ্যারে এলিমেন্ট। অ্যারে এলিমেন্টগুলো সাধারণত হয় হচ্ছে ইন্ডেক্স এবং ভ্যালুর সমন্বয় হয়। আমরা পরে দেখে নিব, এটা আস্তে আস্তে করে একটা একটা করে দেখে নিব, কোনো টেনশনের কোনো ব্যাপার নাই। এবার আসি হচ্ছে এগুলাকে কমেন্ট করি, কমেন্ট করে দিলাম। এবার আসি হচ্ছে আমি ধরলাম $name ইকুয়াল টু বাই কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, আবার এটাকে উঠাইতে গেলে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ।
এই যে যে নেমটা আসছে, এই নেমটা আমি ধরলাম হচ্ছে কোনো একটা নাম, সেটা হতে পারে প্রাইমেক্স। তো এই নামটা আসলে ডাইনামিক্যালি নিয়ে আসতে হবে। নাম তো এটা ফিক্সড, এখানে যদি কুদ্দুস লিখতে হয় তাহলে এটা কুদ্দুসই থেকে যাবে। তা আপনার ক্লায়েন্ট তো আর এখানে চেঞ্জ করবে না, এটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আপনি কতদিন করবেন? প্রতিদিন? না, তাও করবেন না। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কে রেজিস্ট্রেশন করতেছে সবসময় যদি তাদের নাম কুদ্দুসি হয় তাহলে তো আর এক বেজাল হয়ে যাবে। তো এই নামগুলো আসে আসলে হচ্ছে ডাইনামিক। ডাইনামিক করতে গেলে আমরা ফর্ম ইউজ করতে হয়। সেই নামগুলো ইনসার্ট করার জন্য ইউজারকে একটা ইউজার এন্ড দিতে হয়। সেই ইউজার এন্ডটা হইতে পারে HTML অবশ্যই। কিরকম? আমরা সরাসরি চলে যাই হচ্ছে গেট বুটস্ট্র্যাপে। এখন আর প্রজেক্ট সেটআপ দিব না, গেট বুটস্ট্র্যাপ। প্রজেক্ট সেটআপ দিব না, আমরা ছোট্ট করে দেখে নিব যে ঘটনাটা কি হচ্ছে। তাহলে এটার মধ্যে ফর্ম আছে। ফর্ম কোথায়? ফর্ম 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 আছে। ফর্ম কন্ট্রোলে চলে যাই। ফর্ম কন্ট্রোলে গেলেই কিছু ফর্ম পাবো, যেমন এটা একটা ফর্ম। এই ফর্মের আমি এটাকে যদি কপি করি এবং এখানে দাঁড়ান, এটা করতে গেলে আমাদেরকে অবশ্যই কম্পোনেন্টস, আচ্ছা গেট স্টার্টেডে যাইতে হবে, ইন্ট্রোডাকশন, এটা স্টার্টার টেমপ্লেট, এটাকে কপি করতে হবে। সেম জিনিসটা কপি করে এখানে বসাই দিতে পারি। বসাই দিয়ে এই বডির মধ্যে আমরা স্ক্রিপ্ট রাখবো না, উপরে HTML গেছে ভালো কথা, এর মধ্যে কিচ্ছু রাখবো না, জাভাস্ক্রিপ্ট পরে করবো। হ্যালো ওয়ার্ল্ড আছে, এর মধ্যে আমি ইচ্ছা করে দেখি এবার ফর্মের কাজটুকু করে দিতে পারি। এরকম কপি করতে পারি, এখানে বসাই দিতে পারি। এবার চলে যাই, রিফ্রেশ দিই, আমার কাছে একটা ফর্ম চলে আসছে। এই যে সুন্দর মতো একটা এসে ডিজাইন করা, Ctrl+0 ফর্ম আসছে। ফর্ম যদিও এই দুই সাইডে লেগে আছে, দুই সাইডে লাগতে পারবে না, তার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই এই যে এখন HTML এর খুব জরুরি দরকার div.container। এন্টার। এই কন্টেনারের মধ্যে দিলে আমরা দুই পাশে একটু জায়গা পাবো নিশ্চিত। এই যে ফর্ম, এই ফর্মে তো একটা সাবমিট বাটন থাকতে হবে। আমরা ফর্মে এত বড় কিছু রাখবো না, এটা রাখবো না। এখন আমরা এখানে বলে দিতে পারি যে ভাই ইমেল অ্যাড্রেসের জায়গায় হবে হচ্ছে নেম। এর খেয়াল করেন এখানে কিছু ব্যাপার আছে, এটা মাথায়। ফর, অনেকে ফর ইউজ করতে চায় না, ফরের ক্ষেত্রে আমরা আইডি নেম দিলাম, ফর নেম দিয়ে দিলাম। যদি ফর নেম দেই তাহলে এখানে আইডি ঠিকই নেম দিতে হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে রেফারেন্স দেই, খেয়াল করি আমি যদি এই নেমের মধ্যে ক্লিক করি তাহলে এইখানে ফোকাস হবে। এখানে ফোকাস হয়েছে, কিসের জন্য হয়েছে? আমি যদি আইডিটাকে চেঞ্জ করে দেই তাহলে ইউজারের জন্য একটু সহজ করে দেওয়া। নেমের উপরে যতই ক্লিক করি আসবে না, ক্লিক করে যাচ্ছি আসে না, এখানে আমাকে ক্লিক করে নিতে হয়, ইনপুট বক্সের মধ্যে ক্লিক করতে হয়। তার থেকে ভালো যে আমি যদি এখানে আইডি এবং ফর ইউজ করি তাহলে এই নেম ফিল্ডের নেমের মধ্যে ক্লিক করলে এখানে মানে এটা কেবল লেভেলে ক্লিক করলে আসলে টাইপ টেক্সট দিয়ে দিই। আমি নেক্সট ক্লাসে একটা কমপ্লিট ফর্ম দেখাবো যে ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, এখন নেমের মধ্যে ক্লিক করি, নেম, এখানে ফোকাস হয়ে গেছে। এখন আমি একটা হাবিজাবি নেম লিখে দিতে পারি, নেম লিখতে পারি। এই সজীব বিশ্বাস লেখা পরে আমরা এখানে একটা বাটন ক্লিক করব যে সাবমিট। যখন সাবমিটে ক্লিক করব সেই সজীব বিশ্বাসটা আসলে এই যে আমরা এখানে ভেরিয়েবল ধরে নিয়েছি, এই যে নেম, এই নেমের মধ্যে এসে বসে যাবে এবং আমি দেখতে পাবো সে নেমে ক্লিক করা হলো। আপাতত আজকে এতটুকু থাক।
ক্লাসগুলো খুব কুইক আগাবে এখন থেকে। ভিডিও আছে প্রচুর, দেখবেন প্রচুর, খাতা কলম নিয়ে লিখতে থাকবেন। প্রত্যেকটা কোশ্চেন আমাকে আবার পরের ক্লাসে কোশ্চেন করবেন। কোনো কনফিউশন নিয়ে যদি কোনো কনফিউশন নিয়ে এখান থেকে এক পাও আগান, ভবিষ্যতে ধ্বংস অনিবার্য, মানে কাজ না শেখা, অলমোস্ট শূন্য হয়ে যাবে, তুমি শিখতে পারবেন না। এটা আপনার দায়িত্ব, আপনি প্রত্যেকটা কোশ্চেন করবেন, প্রত্যেকটা কোশ্চেন। আর কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দেইনি আজকে, এটা রিজন হচ্ছে যদি দিতাম তাহলে এই পর্যন্ত আসছি। আমার ইচ্ছা ছিল ফর্ম পর্যন্ত শেষ করে দেওয়া, সেটা সম্ভব হবে না, একটা না অনেকক্ষণ কথা বলতেছি, এটা আমার মাথা গরম হয়ে গেছে। ভাই আমাকে আজকে কি ক্ষমা করা যায় মানে ভাই একটু? আমি ইমেলটা পাইছি, দেখতে পারিনি। আমার একটা প্রজেক্টের এখনো 4টা ইমেল আনরিড অবস্থায় আছে। আমি ক্লায়েন্টের 3টা আর আপনার একটা, এই 4টা ইমেল আনরিড অবস্থায় আছে। আচ্ছা দেন ভাই, দেন।